তাহলে আজকে আমরা কন্টেন্ট শিখলাম, অন পেজ এসইওর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো শিখলাম, যে ইন্টারনাল লিঙ্ক কি করে হয়, এক্সটার্নাল লিঙ্ক কি করে হয়, এগুলো সবই আমরা শিখলাম। আমরা শুরু করতে চলেছি অন পেজ এসইও মাস্টার ক্লাস। নাম্বার 1 র্যাঙ্কে নিয়ে আসার জন্য গুগলে আমরা কি কি স্টেপ অনুসরণ করব সেই সম্পর্কে আজকের ক্লাস শুরু হচ্ছে। ধরুন আমি গুগল খুললাম আর এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল। আমি ডিজিটাল মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা দেখব যে সার্চে কারা কারা আছে। এখানে কিছু জিনিস আমাদের দেখার বিষয় রয়েছে। নাম্বার 1 কি, দেখুন এখানে স্পন্সর লেখা আছে। স্পন্সর মানে কি? স্পন্সর মানে হচ্ছে এরা পয়সা দিয়ে অ্যাড দিয়েছে, এদেরকে 1 নম্বরে দেখাবেই। যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ দেখাবে, তারপরে আর দেখাবে না। তারপরে এটাও পয়সা দিয়ে দেখাচ্ছে, এও পয়সা দিয়ে দেখাচ্ছে। এইখান থেকে শুরু হয়েছে এসইও। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে দেখুন এই যে এসইওর পরপর 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 কিন্তু আমরা লিস্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা দেখছি যে এই যে ব্যক্তিটি, এরা কিন্তু এসইও এমনভাবে করেছে যে ওয়েস্ট বেঙ্গলে নাম্বার 1-এ দেখাচ্ছে। আবার এখানে আমি কি করলাম, কলকাতা করলাম। আমি যখন কলকাতা করছি তখন দেখুন এখানে লিস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে দেখুন এই যে ভদ্রলোক, এ কিন্তু এমনভাবে এসইও করেছে, একে টপে দেখাচ্ছে। ঠিক আছে, কেন না এখানের কিওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং এমনভাবে প্লেস করা হয়েছে গুগলের যে ইঞ্জিন, সেখানে নাম্বার 1-এ দেখাচ্ছে। 2, ধরে নিন ডিজিটাল মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম, করার পর আমরা অলে চলে গেলাম, মানে পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পর দেখুন এইখানেও আবার কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে। এইখানে একটা কোম্পানি রয়েছে যে তাকে নাম্বার 1-এ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে নাম্বার 2 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এটাকে নাম্বার 3 দেখাচ্ছে, এটাকে নাম্বার 4 দেখাচ্ছে, এটাকে নাম্বার 5 দেখাচ্ছে। এই যে আমরা পরপর পরপর দেখতে পাচ্ছি এগুলো, এটার কারণ কি? এখানের এসইওর যে কোড, সেই কোডগুলোকে প্লেসড করা হয়েছে ঠিকঠাকভাবে। এখন আপনি বলবেন যে এই প্লেসটাকে আমি আজকে যদি আমাকে নিজেকে প্লেসড করি তাহলে আমাকে কি ফার্স্টে দেখিয়ে দেবে? আমি একদম টপ কোয়ালিটির রেশিও করে দিলাম, দেখাবে? নো। আমরা এখানে 5 জন রয়েছি, আমিও টপ কোয়ালিটির রেশিও করেছি, আপনিও টপ কোয়ালিটির রেশিও করেছেন, আপনিও টপ কোয়ালিটির রেশিও করেছেন, আপনিও টপ কোয়ালিটি, আপনার মানে কারো ভুল নেই। গুগল কি করবে? আমার সঙ্গে কি গুগলের কোনো বন্ধুত্ব আছে? নাকি আপনার সঙ্গে আছে? নাকি আপনার সঙ্গে? কারোর সঙ্গে তো নেই। গুগল এই 5 জনকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। একবার আমাকে দেখাবে, একবার আপনাকে দেখাবে, একবার ওনাকে দেখাবে, একবার ওনাকে দেখাবে, একবার এইভাবে ঘুরিয়ে 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 দেখাবে। এইখানে আমি ব্যাপারটা দেখাই, ডিজিটাল মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল, আমি প্লেসে সার্চ করছি, একে আমি ধরবই না। দেখুন এখানে নামগুলো মনে রাখুন, এখানে নামগুলো মনে, ডিজিটাল ট্যাকটিক নামে একটা কিছু একটা আছে, তারপরে শুভজিৎ পাল নামে একজন আছে, তারপরে ডিজিটাল নেট গুরু আছে, এগুলো রয়েছে। তো 3টে নাম আমি দেখলাম। চলুন আমি একটু ইনকগনিটো অন করি, এবার আমি সার্চ করি। ইনকগনিটো মানে কি? কোনো সার্চ ভলিউম নেবেই না। আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি, দেখুন চেঞ্জ হয়ে যাবে। এখানেও আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল, যেই সার্চ করলাম দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন? ওদেরকে আর দেখতে পাচ্ছেন যেগুলো এখানে ছিল? স্পন্সরের কথা ছাড়ুন, স্পন্সরও চেঞ্জ হয়ে গেছে। এবং দেখুন এখানে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা, এখানে এবার ডটস এসে গেছে। আচ্ছা, তাহলে আমরা আগে সার্চটা বুঝি যে কি পদ্ধতিতে হয়। এইবার আমি এভার ডটস এই সেই হেনা তেনা এইসব ছাড়ো, আমরা চলে যাই কম্পেয়ার করার জন্য। এইখানে ইনকগনিটো করেছি, এখন ডিজিটাল ট্যাকটিক আছে, 2 নম্বর শুভজিৎ পাল, 3 নম্বর ডিজিটাল নেট গুরু, 4 নম্বর হচ্ছে ডিজিটাল প্রিয়, ডিজিটাল এই সেইগুলো রয়েছে। তো আবার আমি যদি এইখানে চলে যাই, এখানেও তো আমি সার্চ করেছি, এখানে দেখুন একটাও নেই, ওই রকম নাম একটাও নেই, কিন্তু কিওয়ার্ড একই। কারণ আপনি বলবেন কি ব্যাপার, ওখানে ওই দেখাচ্ছে এখানে এই দেখাচ্ছে কেন? ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেই এসইও করেছে, এদের এসইওতে কোনো ভুল নেই।
এইবার গুগল কি করছে, সবাইকে মিলিয়ে ঝুলিয়ে একবার করে ওপরে নিচে দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে আবার আপনি হয়তো সার্চ করে দেখবেন এভার ডটসকে একে দেখতে পাবেন আপনি, আবার কখনো এভার ডটসকে 5-এ দেখতে পাবেন, অন্যকে 2-এ দেখতে পাবেন, অন্যকে 1-এ দেখতে পাবেন। এটা চলতেই থাকে। এটা হচ্ছে এসইওর ওই ইন্ডেক্সিং এর কাজ, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। আগে কিন্তু এটা ছিল না। আগে যাকে দেখাতো টপেই দেখাতো, যাকে দেখাতো না দেখাতোই না। এইবার আসছি অন পেজ এসইও। দেখুন EVERDOTS এভার ডটস ডট এভার ডটস AI ডট ইন করলাম, ঠিক আছে? আমাদের অনেকগুলো সাইট আছে, তার মধ্যে একটা সাইট আপনাকে দেখাই। এই যে পেজটা আপনি দেখছেন, এই পেজের মধ্যে অনেক কিওয়ার্ড ভেতরে ঢোকানো আছে। আপনি বলবেন কোথায় কিওয়ার্ড ঢোকানো আছে? আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন এই লেখাগুলো, এই লেখাগুলোর মধ্যে আমরা কিওয়ার্ড ঢুকিয়ে রেখেছি। আমরা কিওয়ার্ড কিন্তু ঢুকিয়ে রেখেছি। যেমন ধরুন আমি যদি ব্লগে যাই, ব্লগে গিয়ে ধরুন আমি একটা ব্লগ খুললাম, যে কোনো একটা আমি ব্লগ খুলে নিচ্ছি। ব্লগে বা পেজ একই জিনিস, ব্লগ হচ্ছে পোস্ট আর এটা হচ্ছে পেজ। দেখুন আমি ব্লগটা খুললাম, খুব ভালো করে দেখুন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা, এটা কিওয়ার্ড। দেখুন এসইও সার্ভিস ইন ইন্ডিয়া। তাহলে আমি যদি এইখানে গিয়ে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ইন ইন্ডিয়া, তখন কিন্তু চান্সেস আছে আমাদেরকে দেখানোর, অন্তত 20টা পেজের মধ্যে আমাদেরকে দেখাবে। দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা মানে প্রথম 10টার মধ্যে আমরা নিজেকে দেখাতে পাচ্ছি। কেন? বিকজ অফ এই যে এসইও, এই দেখুন এসইও সার্ভিস ইন ইন্ডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা এখানে কিন্তু এই দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা, এই কিওয়ার্ডটা যদি আমি লিখে সার্চ করি, পসিবিলিটি আছে যে আমাদেরকে দেখানোর। এই দেখুন, বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করছে? আচ্ছা, এই যে আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি, মানে আমাদের যে যারা কাজ করছে তারা ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা প্লেস করে রেখেছে, আপনিও পারবেন প্লেস করে রাখতে, কিন্তু আপনাকে কেন টপে দেখাবে না, আমাদেরকে কেন টপে দেখাবে? কারণটা হচ্ছে আপনি ইন্ডেক্সিংটা জানেন না, আমরা ইন্ডেক্সিংটা করেছি। ওই ইন্ডেক্সিং শিখতে হবে আপনাকে। ইন্ডেক্সিংটা করলে পরে ওটা গুগল স্ক্রলার আসবে, এসে চেক করবে এবং আপনাকে দেখাবে। বোঝা গেল? তাহলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তাহলে ইন্ডেক্সিং করার পর আপনাকে র্যাঙ্কিং দেবে। তাহলে এই বিষয়টা বোঝা গেল। এবার আমি নেক্সটে যাচ্ছি। এইবার এসইওর যে কটা ভাগ রয়েছে সেই ভাগগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে অন পেজ এসইও, 2 নম্বর অফ পেজ এসইও, 3 নম্বর টেকনিক্যাল এসইও। আমরা সবই শিখবো, কিন্তু আজকে আমরা যেটার উপরে ফোকাস করছি সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইও। ধরুন আমি এখানে এভার ডটস ডট ইন খুললাম, এভার ডট ইন, জাস্ট আমি দেখুন কতক্ষণ টাইম লাগে, এভার ডট ইন মারলাম, আমাদের ওয়েবসাইট খুলে গেছে। কিছুক্ষণ আগে মানে ব্যাগ যে ঘুরছিল, ওই ব্যাগ ঘুরছিল, সেটা কিন্তু বেরোয়নি, সেটা আমাদের এখানে ছিল। জাস্ট ঘোরা যখন এই দিকে ঘুরবে তখন জানবেন যে ওটা শুরু হয়েছে স্ক্রলিং করা। স্ক্রলিং করতে টাইম এলো না, সাথে সাথে ওয়েবসাইট খুলে গেল আমাদের। এই যে তাড়াতাড়ি খুলে যায়, দেখুন আপনাদের সব ছবি দেওয়া আছে, এই যে আমাদের এটা এমনি ব্লগিং পেজ আর কি, যে আমাদের অনুষ্ঠান হয়েছিল সে সম্পর্কে একটু দেওয়া রয়েছে এখানে, চিনতে পারছেন? তো এই যে পেজটা, এইটা কিন্তু খুলতে আমাদের টাইম লাগলো না। কেন? না, এটা জাস্ট টাচ করলেই খুলে যাবে, কারণ আমাদের সেইভাবেই স্পিডি সার্ভার আছে। আপনিও যখন আপনার সাইট ইউজ করবেন একটু দামি সার্ভার ইউজ করতে হবে, যাতে আপনার সাইটটা স্পিডি খোলে, ঠিক আছে? তাহলে অফ পেজ এসইওর মধ্যে বললাম ব্যাকলিঙ্কিং, সোশ্যাল, এটা বললাম। আর টেকনিক্যাল এসইওর মধ্যে স্পিড অবশ্যই, যেটা বলছিলাম। আর মোবাইল, এমনভাবে আপনার ওয়েবসাইটকে প্লেস করতে হবে যেন মোবাইলে প্রত্যেকটা পয়েন্ট যেন মোবাইলে ঠিকঠাক করে খোলে। চলুন আমি একটু দেখি। ধরুন এই যে ওয়েবসাইটটা,
এই ওয়েবসাইটটাকে আমি ছোট করলাম, মোবাইল ফ্রেন্ডলি করছি। দেখুন আপনি এমন কোনো জায়গা পাবেন না যে মোবাইলে কত সুন্দরভাবে খুলছে। দেখুন অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, আমি এখন খুঁজে দেখাবো না যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে প্লেসড হয়েছে ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানটা কালারের একটু প্রবলেম আছে, যদি এটা আমাদের ওই এ সাইড তো মানে এটায় কোনো কাজ হয় না, এটা আমাদের প্রত্যেক বছর এই যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা এখানে প্লেস করা থাকে। তো আরেকটা ওয়েবসাইট আমি খুলছি, যেমন ধরুন এভার ডট এআই .in এই ওয়েবসাইটটা আমি যদি খুলি, দেখুন এটা কত বড় ওয়েবসাইট, কিন্তু বিশাল বড় ওয়েবসাইট এটা। এটাকেও আমি যদি ছোট করি, দেখুন কত সুন্দরভাবে এটা প্লেস হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকেও সাইটকে ঠিকঠাক করে প্লেসড করে রাখতে হবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? তাহলে ওয়েবসাইট গেল। ওয়েবসাইটের পর আরও ওয়েবসাইট আছে, যেমন ধরুন আমি আরেকটা আমাদের ওয়েবসাইট খুলছি, evar.ai.com। এটা একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি ফ্রি অফ কস্টে সমস্ত কিছু কাজ করতে পারেন। এটাও আপনি যদি করেন, মোবাইল ভার্সন দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কাজ করে, যেমন ইমেজ টু টেক্সট, অনেক টুলস আছে, এটা ফ্রিতে মানুষের জন্য ব্যবহার করা রয়েছে। তাহলে এই যে আমরা টুলসগুলো দেখতে পাচ্ছি বা ওয়েবসাইট আরও রয়েছে, evar.cloud, এটা একটা সুন্দর টুলস রয়েছে। খুলছে কিন্তু না, এটা আমার পাসওয়ার্ডটা আমার জানা নেই, যাই হোক এটা একটা দারুণ টুলস রয়েছে। এর মধ্যে সহজেই কিন্তু লিড জেনারেট করতে পারে, 1 টাকা পিস লিড জেনারেট করতে পারে এখান থেকে। তো এরকম ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কিন্তু দেখুন সবই কিন্তু খুব স্পিডি খুলছে এবং মোবাইল ফ্রেন্ডলি। তো আমি বলতে চাইছিলাম যে আপনিও যখন ওয়েবসাইট বানাবেন এইভাবে আপনার ফাস্ট যেন খোলে সেগুলো দেখতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি র্যাঙ্কিং করতে পারবেন। তাহলে বোঝা গেল এই বিষয়টা। এইবার আমরা নেক্সট ব্যাপারে চলে যাই, যে অন পেজ এসইও কেন র্যাঙ্কিং, ট্রাফিক এবং কনভারসেশন বাড়ায়। আমাদের তো প্রশ্ন করতে পারেন যে অন পেজ এসইও এমন কি এমন করে যে র্যাঙ্কিং বাড়াবে, ট্রাফিক বাড়িয়ে দেবে, কনভারসেশন রেট বাড়িয়ে দেবে কেন? দেখুন যদি আপনি ঠিকঠাক করে র্যাঙ্কিং করতে পারেন তাহলে গুগলের কাছে একটা সিগন্যাল যাবে, এ তো দারুণ সুন্দর একটা এসইও করে রয়েছে, এর তো প্রচুর সুন্দর চারিদিক থেকে বেশ সুন্দর সিগন্যাল আসছে, চলো একে টকে দেখা। বোঝা গেল? আর কি, হায়ার ট্রাফিক। যদি আপনার সোশ্যাল সিগন্যাল ভালো থাকে, সার্চে যদি আপনাকে দেখায়, তার মানে মানুষ আসবে, আর যত মানুষ আসবে তত র্যাঙ্কিং আপনার বাড়বে, আর যত র্যাঙ্কিং বাড়বে তত লোক আসবে, মানে এটাই একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইটা জড়ানোর পর যখন আপনার কাছে লোক আসবে সেখানে কিন্তু আপনার একটা জিম্মেদারি বা আপনার একটা দায়বদ্ধতা থেকে যাবে। দেখুন হঠাৎ করে নাম করে নেওয়া খুব সহজ, কিন্তু নামটা ধরে রাখাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। মনে রাখতে হবে আপনি কারোর সঙ্গে, নট এ সিঙ্গেল পার্সনের সঙ্গে, নট এ সিঙ্গেল চিটিং করা যাবে না। বিজনেসে ধরুন ক্লায়েন্ট একটা কিছু ভুলে গেছে, আপনাকে মনে করে তার সেই কাজটা করে দিতে হবে, বা মনে করে তার টাকা পয়সা বুঝিয়ে দিতে হবে, সে বেশি দিলে তার বুঝিয়ে দিতে হবে, সে যদি কিছু কম পায় তাকে সেই কমটা বুঝিয়ে দিতে হবে। এই জিনিসটা যত করবেন সে তত আপনাকে রিভিউ দেবে, ভালো রিভিউ দেবে, ভালো রিভিউ দেবে, দিতে 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 আপনি টপে উঠে দেন। বোঝা গেল? নেক্সট কি, ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স আর কনভার্সন রেট যেন বেটার হয়, সেটা করতে গেলে কি করতে হবে, সাইটের মধ্যে কোনো প্রবলেম রাখা চলবে না, সাইটের মধ্যে কোনো এরর রাখা যাবে না। এই সমস্ত এরর, খুব কুইকলি খুলে যাওয়া, কোনো 404 পেজ, এইসব যদি না থাকে অটোমেটিক্যালি আপনার সাইটে কিন্তু ডেভেলপ বা আপনার সাইটে লোক আসতেই শুরু করবে, আর যত আসতে শুরু করবে তখনই কিন্তু আপনার এই ট্রাফিকটা প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। বোঝা গেল বিষয়টা? কিওয়ার্ড রিসার্চ আমি বলবো না, কারণ কিওয়ার্ড রিসার্চ আমি আলোচনা করে দিয়েছি। এইবার আপনাকে আমি একটা এসইওর স্ট্রাকচার দেখাবো, যে কি কি বিষয় নিয়ে আপনার এসইও হয়। শোন, এবার ডটসেরই একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম, এখানে আমি একটা ব্লগ সেকশনে গিয়ে যে কোনো একটা ব্লগ খুলে নিচ্ছি। ধরুন এটা একটা ব্লগ, এই ব্লগটা আমি খুলে নিলাম। ভালো করে দেখুন এই ব্লগের মধ্যে কি কি আছে। প্রথম আপনাকে এই লিঙ্কটার দিকে তাকাতে হবে, ভালো করে দেখুন তো এই লিঙ্কটার মধ্যে কি লেখা আছে। এভার ডট বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা ফর এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া গ্রোথ। লিঙ্কের মধ্যে কিওয়ার্ড দিয়ে আমরা এসইও করে রেখেছি। বোঝা গেল?
এটাকে আপনাকে বুঝতে হবে যে এটা আমি কি করে প্লেস করব। প্রশ্ন লিখে রাখুন যে লিঙ্কটাকে কি করে কিওয়ার্ড প্লেস লিঙ্ক করব। আমরা যখন ওয়েবসাইট শিখবো তখন আমরা এই এসইওটাও করে দেখাবো আপনাদের। তাহলে আমরা লিঙ্কের মধ্যে একটা ওয়েবসাইটের মানে লিঙ্কের মধ্যে আমরা চলুন এটা আমাদের ওয়েবসাইট দেখাচ্ছি, আমি একটা অন্য ওয়েবসাইট দেখাচ্ছি। ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং বারবার করছি, আমরা ধরে নিন স্কুল SCHOOL স্কুল ইন কলকাতা, বেস্ট সিবিএসসি স্কুল ইন কলকাতা আমি যদি সার্চ করি আমি এনাকে দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে, ঠিক আছে। আর এইদিকে এনাকে দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে। তাহলে একেও আমরা খুলে নেব, আরেকটা কাকে খুলবো, আমরা একে খুলব, এই যে ওয়েবসাইট একে খুলে দেব। এখন এই যে আমরা ওয়েবসাইটগুলো খুললাম, এই দুটো ওয়েবসাইট আমরা খুলেছি, এই দুটো ওয়েবসাইট আমাদের কেন টপে রয়েছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। প্রথম কথা এই ওয়েবসাইটগুলোর দেখুন কিওয়ার্ড, তাহলে এই যে কিওয়ার্ডগুলো আমি দেখছি এই কিওয়ার্ডগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের কিভাবে র্যাঙ্ক করছে আশা করি বুঝতে অসুবিধা নেই, বোঝা গেল। এই দেখুন ফাইন্ডিং দ্য বেস্ট নিউ টাউন সিবিএসই স্কুল ইন নিউ টাউন বা চাইল্ড, এই দেখুন এইখান পর্যন্ত একটা কিওয়ার্ড। আচ্ছা এইবার এই যে আমরা এটা দেখছি এখানে কিছু ট্যাগ ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় হেডিং, এটাও হেডিং। আরেকটা জিনিস দেখাতে হবে হেডিং এর আগে, সেটা হচ্ছে এখানে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না, এটা তো ওয়েবসাইট নয়, এটা ইউরেকা এইখানে দেখুন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, সিবিএসই স্কুল ইন কলকাতা। দেখুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন না, এই যে লেখাটা, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। আর এটা হলো ইন্ডেক্সিং ইউআরএল। এই প্রত্যেকটা জিনিস দেখাবো, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি কি কি দেখলাম, 1 নম্বর ইন্ডেক্সিং ইউআরএল দেখলাম, 2 নম্বর মেটা ডেসক্রিপশন দেখলাম, আর যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে মেটা ট্যাগ, সেটাও দেখাবো। তাহলে আমরা কি কি দেখবো, ইন্ডেক্সিং ইউআরএল কি করে তৈরি করে, মেটা ট্যাগ কি করে তৈরি করে, মেটা ডেসক্রিপশন কি করে তৈরি করে, ঠিক আছে। এখানে আমি আরো পড়তে চাইছি, দেখুন এখানে আরো আমি এটা ক্লিক করলে আমি অনেক কিছু পড়তে পারবো। তাহলে মেটা ডেসক্রিপশন পড়লাম, তারপরে আমি আবার ব্যাকে চলে গেলাম যেখানে আমি কাজটা দেখাচ্ছিলাম, এটা এইটাই ছিলাম না, এইটাই ছিল। আচ্ছা এইবার আমরা ওই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে আমরা একটু চিনবো, যে কেন এরা টপে আছে। এই দেখুন সাইট, তারপরে কি আছে, সিবিএসই স্কুল ইন কলকাতা। তাহলে ইউআরএলটাকেও এমনভাবে তৈরি করে রেখেছে যে আমাদের যেমনভাবে ছিল আমি দেখাচ্ছিলাম আপনাকে, এই দেখুন এই দেখুন এই দেখুন সেম। তাহলে এটা হচ্ছে ইউআরএলটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে, বোঝা গেল। নেক্সট হলো আপনার হেডার, হেডিং, ঠিক আছে। হেডিং এর পর হচ্ছে H1 ট্যাগ, H2 ট্যাগ, এগুলো। তাহলে এইবার আমাদেরকে যেটা দেখতে হবে যে H1 ট্যাগ, H2 ট্যাগস এগুলো কি, দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন, এই হচ্ছে হেডিং, এই হচ্ছে হেডিং, হেডিং এর পর এই হচ্ছে হেডিং, হেডিং এর পর দেখুন এই যে ছোট 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 ওয়ার্ড রয়েছে, হেডিং এর থেকে একটু ছোট কিন্তু একটা ওয়ার্ড, এটাকে বলা হয় H1 ট্যাগ। কি বলা হয়, H1 ট্যাগ। এইটাকে H1 ট্যাগ বলে, ওটা H2 হবে, এটাকে H1 ট্যাগ বলে। দেখুন দেখুন এটা কিন্তু এর মতো নয়, মানে হেডিং বা টাইটেলের মতো নয়, টাইটেলের থেকে একটু ছোট, এটাকে বলা হয় H1 ট্যাগ। সাইটে আমাদের সাইটে আপনি ভালো বুঝতে পারবেন, দেখুন H1 ট্যাগ হচ্ছে হেডিং এর থেকে ছোট, হেডিং এর থেকে সাইজে ছোট, আর কিছু না, মানে সাইজ। দেখুন হেডিং, এটা হেডিংটা মোটা মোটা হেডিং রয়েছে, দেখুন তার থেকে কিন্তু ছোট সাইজ রয়েছে এটা, তাহলে এটা H1 ট্যাগ। তারপরে দেখুন এই দেখুন H2 ট্যাগ, তার থেকে একটু ছোট। আচ্ছা এই যে লেখাগুলো, এই যে পুরো লেখাটা, এটাকে প্যারাগ্রাফ বলে, কন্টেন্টের মধ্যে কন্টেন্টই হচ্ছে, এটাকে বলা হয় বুলেট পয়েন্ট। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনাকে দিতে হবে, আপনি যে পেজ করুন বা পোস্ট করুন আপনাকে কিন্তু এগুলো দিতে হবে, প্রত্যেকটা পেজে প্রত্যেকটা জায়গায় আপনাকে ইউজ করতে হবে। বুলেট পয়েন্ট হলো, বুলেট পয়েন্টের একটা হচ্ছে টিক মার্ক, এটা বুলেট পয়েন্টেরই অংশ। আচ্ছা তারপরে কি থাকে, ইন্টারনাল লিঙ্ক। ভালো করে দেখুন ইন্টারনাল লিঙ্ক বলতে কোনটা, দেখুন এই যে আমি এটা দেখতে দেখুন এইখানে একটা লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই দেখুন
এই দেখুন, আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের ওয়েবসাইটেরই একটা পেজে গিয়ে চলে যাবো। দেখুন, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। বোঝা গেল? আমি যদি এই লিঙ্কটায় ক্লিক করি, দেখুন আমরা কিন্তু একটা পেজেই চলে যাচ্ছে, আমাদের এটা ক্যাটাগরি একটা পেজে চলে যাচ্ছে। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। একটা অন্য ওয়েবসাইটে দেখাই, দেখুন এখানে আমি ক্লিক করছি, দেখুন ওদেরই একটা পেজের মধ্যে আমরা একটা অন্য পেজে চলে যাচ্ছি। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। বোঝা গেল? এখানে ক্লিক করব, আমরা চলে যাব, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পেজের মধ্যে। আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফের মধ্যে মোর রয়েছে, আমি মোরে ক্লিক করব, দেখুন একটা পেজের মধ্যে ঢুকে গেছে, দেখুন কত লেখা রয়েছে। বোঝা গেল? এই যে জায়গাটা, এটাকে বলা হয় ব্রেড গ্রাফ। এই যে জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, এইবার মেন যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দেখালাম, তাহলে আপনাকে আপনি যখন পেজ তৈরি করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, এইবার আপনাকে দেখতে হবে কি, তাহলে বুলেট পয়েন্ট দেখালাম, ইন্টারনাল লিঙ্ক দেখালাম, চলুন এক্সটার্নাল লিঙ্ক দেখাবো। দেখুন এই ওয়েবসাইটের মধ্যে এইখানে দেখুন লিঙ্ক লাগানো হচ্ছে, যে সোশ্যাল লিঙ্ক লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন না? ধরে নিন আমি এখানে ক্লিক করলাম, যেই ক্লিক করলাম দেখুন একটা ফেসবুকের পেজে নিয়ে চলে গেছে। যেহেতু ফেসবুক আমার লগ ইন নেই, সেই জন্য খুলছে না। এটা যদি আমি আমার ফেসবুক লগ ইন থাকতো, তাহলে কিন্তু ফেসবুকে এই পেজটা খুলে যেত। মানে ফেসবুকে নিয়ে গেছে, এটা তো বুঝতে পারছেন যে ফেসবুকে নিয়ে গেছে। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এটা একটা ব্যাক লিঙ্কও বলতে পারেন না। তাহলে এই যে টোটালটা আমি দেখালাম, এটাই হলো আপনার অন পেজ এসইও। সাথে এনগেজ করার জন্য স্পন্সারে আমি কি করে রেখেছি, দুটো লাইভ দিয়ে রেখেছি, দুটো লাইভ প্রজেক্ট আমি এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, দুটো লাইভ প্রজেক্ট আমাদের এখানে দেওয়া রয়েছে, যাতে মানুষ এখানে ঢুকতে পারে, মানে এনগেজড করার জন্য। এটা কি? এটা হচ্ছে ব্যাক লিঙ্ক। তার মানে এই ভদ্রলোককে সাইটেও আমাদের লিঙ্ক করছে, আবার আমাদের সাইডেও কিন্তু এর লিঙ্ক শো করছে। এইটা ওনার পেজকে আমরা প্রমোট করছি, এবং ওনার পেজের সঙ্গে আমাদের পেজের একটা ইন্টারনাল লিঙ্ক রয়েছে, অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে রাখ। এটাকে ব্যাকলিঙ্কিং বলে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমরা কি একটা ওয়েবসাইটে আমরা করতে পারি। এসইওকে ভালো করে বুঝতে হবে। এবার হচ্ছে কিওয়ার্ডকে কিভাবে প্লেস করবেন, বা কোথায় কিওয়ার্ডকে প্লেস করবেন, তার জন্য কিছু টুলস রয়েছে, খুব ইজি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন। এইবার আপনি বলবেন যে আমি তো বুঝলাম সবই, এই যে টেক্সটগুলো লিখবো কি করে? আপনার কাছে চ্যাট জিপিটি আছে, কিন্তু চ্যাট জিপিটি থাকলেই তো হবে না। চ্যাট জিপিটিকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তবে সেই চ্যাট জিপিটি আপনার এটা লিখতে পারবে। এবং চ্যাট জিপিটি যেটা লিখে দেবে, সেটাকে আপনাকে চেক করে দেখতে হবে তার মধ্যে সেটা ঠিকঠাক আছে কিনা। মানে চ্যাট জিপিটি থেকে নিলেন আর আপনি পোস্ট করে দিলেন, তা কিন্তু হলে হবে না। তার মধ্যে অনেক ভুলভাল থাকবে, কারণ চ্যাট জিপিটি কোনো মানুষ নয়, কোনো না কোনো জায়গা থেকে তুলে আপনাকে দিচ্ছে সে। সো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমি দেখাবো, যখন আমি ব্লগ লিখবো, পোস্ট করব, তখন দেখিয়ে দেবো কিভাবে করা যায়। কিন্তু তার আগে একটু বেসিক আপনাকে দেখাই, যে আমরা কিভাবে একটা ব্লগ তৈরি করব। ধরুন আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গিয়ে লেখার একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি বুঝতে হবে। আপনি লিখে দিলেন যে আমি একটা ওষুধের দোকান রয়েছে, বা আমার একটা ফটোগ্রাফি রয়েছে, তার জন্য একটা ব্লগ লিখে দাও, ব্লগ লিখে দেবে। কিন্তু সেই ব্লগটা ভুলেও জিন্দেগি ভোর আপনার সেটা টপ র্যাঙ্কে যাবে না। আপনি বলবেন তাহলে কি করে করব? কেন? আপনাকে আমি দুটো টুল শিখিয়ে দিয়েছি। এক হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, আর একটা ওয়ার্ড সাজেস্ট। সেখান থেকে আপনি 10টা কিওয়ার্ড খুঁজে বের করুন, যে কিওয়ার্ডগুলো টপ সার্চেস কিওয়ার্ড, কিন্তু তার কম্পিটিশন অনেক কম। আশা করি এগুলো তো আপনারা জানেন, শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। ধরে নিন আপনি যে 10টা কিওয়ার্ড খুঁজে পেয়েছেন, সেই 10টা কিওয়ার্ড কোনটা আমি জাস্ট এর কাছ থেকে নিয়ে নিচ্ছি প্লিজ। তবে আমি এখন যেটা করছি এটা করবেন না। প্লিজ ফাইন্ড 10 শর্ট অ্যান্ড লং টেল কিওয়ার্ড অফ ফটোগ্রাফি ইন কলকাতা। আমরা টপ কিওয়ার্ড আমরা কিছু কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম, মানে ওই কিওয়ার্ডগুলো আমাকে দিয়ে দিয়েছে, কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। ধরে নিই এই যে কিওয়ার্ডগুলো, এটা আপনারা করবেন না কিন্তু, কারণ এই কিওয়ার্ডগুলো কতটা সার্চেবল আমি জানি না। আপনি ম্যানুয়ালি করবেন, আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখিয়েছি। যদি অসুবিধা হয় আগের ভিডিও দেখে নিন। এই যে কিওয়ার্ড, ধরুন আপনি এটা পেয়েছেন, আপনি সার্চ করে বের করেছেন যে এই কিওয়ার্ডগুলো আমার জন্য বা আমার যে ক্লায়েন্ট তার জন্য বেস্ট। ঠিক আছে, এইবার আমি একটা টপিক তৈরি করব।
কি তৈরি করব, কি টপিক? টাইটেল ইজ হাউ a why photography and videography is must for wedding. ধরুন আমি এই টাইটেলটা নিলাম, নিয়ে লিখলাম এখানে প্লিজ ক্রিয়েট এ ব্লগ অ্যাবাউট দিস ইউজিং এই কিওয়ার্ড। আমি ওকে লিখতে বললাম। দেখুন আমাদেরকে কিন্তু একটা সুন্দর তৈরি করে দিয়েছি যে আমরা কেন আমাদের ওয়েডিংয়ে আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করব সেই নিয়ে আমাদেরকে লিখে দিয়েছে। যখন ব্লগ লিখবেন তখন কিন্তু আপনার বিজনেস সম্পর্কে লিখবেন না, তার কেন আপনাকে প্রয়োজন সেই জন্য লিখবেন। ফটোগ্রাফি কেন প্রয়োজন, ওষুধটা কেন প্রয়োজন, বিস্কিট কেন প্রয়োজন, সে কেন, তার কি উপকার রয়েছে তাকে বোঝাতে হবে, তার উপকার। মানুষ আপনার উপকারের জন্য আপনার কাছে আসবে না। তাহলে আমরা কি পেলাম? আমরা কন্টেন্ট পেয়ে গেছি। দেখুন কন্টেন্ট পেয়ে গেছি, আপনি কি করবেন? এই কন্টেন্টটাকে নিয়ে গিয়ে লিখে দেবেন? নো, কন্টেন্টটাকে নিয়ে আমাকে কি করতে হবে? কন্টেন্টটা আমি কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পরে এখানে আমি নোটপ্যাডে যাব, একটা পোস্ট এইভাবে তৈরি করতে হবে। আমরা তৈরি করলাম। এইবার আমরা কি করব? এই পোস্টটাকে নিয়ে যাব কোথায়? SEO টুলস। SEO টুলসের মধ্যে আমরা স্মল SEO টুলস বলে একটা টুলস আছে, এর মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে, এইবার এখানে গিয়ে আমি দেখুন এখানে প্ল্যাগারিজম চেকার রয়েছে, আর্টিকেল রিরাইটার রয়েছে। তো প্ল্যাগারিজম চেকারে আমরা যাব। প্ল্যাগারিজম চেকারে গিয়ে আমরা ওই লেখাটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা পেস্ট করে দিয়ে আমরা কি করব? চেক প্লেগারিজম। আচ্ছা এখানে ক্যাপচা আছে, ক্যাপচারটা দেখতে হবে কোথায় ক্যাপচা আছে। দেখুন এটাকে চেক করছে। এইভাবে আপনাকে চেক করতে হবে স্মল SEO চেকার দিয়ে। প্ল্যাগারিজম মানে কি? প্ল্যাগারিজম মানে হচ্ছে ওই লেখাটা অন্য কোনো ওয়েবসাইটে সে লেখা হয়েছে কিংবা লিখেছে কি না, এটাকে বলা হয় প্ল্যাগারিজম। যদি উল্লেখ করা হয় সেটাকে কপিরাইটের অন্তর্ভুক্ত হয় আর কি। আমরা দেখি, দেখুন প্ল্যাগারিজম 3% কোথায় কোথায় আমরা দেখে নিই। এই প্রথমটাই তো আমরা দেখতে পাচ্ছি। দেখুন 100% ইউনিক করতে হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই লেখাটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তাহলে এইখানটায় আপনার এটা উইকিপিডিয়ার কোনো একটা লাইন থেকে নিয়ে নিয়েছে যে হয় ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ মাস্ট বি ওয়েডিং। তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি? এটাকে আমি এখান থেকে কপি করতে পারি। কপি করে এখান থেকে আমি আবার চ্যাটজিপিটিতে যেতে পারি। চ্যাটজিপিটিতে যাব, গিয়ে লিখব ইট ইজ নট ইউনিক প্লিজ রাইট অ্যাজ হিউম্যান। অনেক লাইন দিয়ে দিয়েছে, যে কোনো একটা আপনার ধরুন, আমরা ধরুন এটা নিয়ে নিলাম। আপনি পড়ে পড়ে দেখবেন যেটা বেস্ট হয় সেটা নেবেন। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। আচ্ছা এটা আমি কোথায় লিখছিলাম? ডেট, এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে আবার চেক প্ল্যাগারিজম চেক করে নেব। আচ্ছা এরপরে আমাদেরকে চেক করতে হবে কি? AI, যে এটা কি কোনো AI দিয়ে লেখা কি না সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। আচ্ছা এখন আমরা এটা চেক করে নিই, তারপরে বলছি। এবার আমার ডিটেক্ট AI এ যেতে হবে। এবার AI ডিটেক্ট হচ্ছে। আচ্ছা AI 0.02%, 0% নেই, AI নেই। তো ও বুঝতে পারেনি যে এটা AI দিয়ে লেখা হয়েছে কি না।
তো আপনার যে প্রম্পট আছে সেই প্রম্পট দিয়ে লিখলে 0.02%ও থাকবে না, যেভাবে আমরা প্রম্পট শিখিয়েছি আর কি, ওই RTQFL² সূত্র দিয়ে যদি আপনি করেন পুরো 99 নয় 100% হিউম্যান দেখাবে, ঠিক আছে। তো এইবার আমার যখন এই পোস্টটা ঠিকঠাক হয়ে গেল, তখন আমরা এটাকে নিয়ে গিয়ে আমাদের সাইটে কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে আজকে আমরা কন্টেন্ট শিখলাম, অন পেজ এসইওর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো শিখলাম, যে ইন্টারনাল লিঙ্ক কী করে হয়, এক্সটার্নাল লিঙ্ক কী করে হয়, এগুলো সবই আমরা শিখলাম।